আর এই সময় যে আছে না, কোনোদিন কারোর জন্য থেমে থাকে না। আর একটা কথা আছে না, সময় পরিবর্তনশীল, সেটা আরসিবিকে দেখলেই বোঝা যায় এবং সিএসকেকে দেখলেও সেটা বোঝা যায়। এই যেমন কালকের আরসিবি বনাম সিএসকের ম্যাচটাই দেখুন। এককালে সিএসকে মানেই ছিল আইপিএল এমন একটা টিম যেখানে বাকি দলগুলো একে অপরের সঙ্গে লড়াই করে ফাইনালে সিএসকের সঙ্গে মুখোমুখি হওয়ার জন্য। আর এখন তো আমার মনে হয় সেই ট্যাগলাইনটাই অন্য হয়ে গেছে। এখন বাকি দলগুলো মুখিয়ে থাকে সিএসকের সঙ্গে মুখোমুখি হওয়ার জন্য, যে তারা পয়েন্টসটাকে যাতে তুলে নেওয়ার জন্য। যদিও সিএসকে এখনও লড়াকু টিম, এখনও সেই ফাইট ব্যাক দেওয়ার মতন ক্ষমতা আছে, সবে তো শুরু। আর আরসিবিকে আমরা বলা হতো যে এমন একটা টিম যেটা অলস্টার হয়েই থেকে যাবে, যা কখনো হয়তো আইপিএলও পাবে না, আর এরকমভাবেই থেকে যাবে। কিন্তু সে আরসিবি আগের বছর থেকে মিথটাকে চেঞ্জ করে দিয়েছে। আর এবারের টিমটাকে তো মনে হচ্ছে তারা যেন আবার নতুন করে কন্টেন্ডার হয়ে উঠেছে নতুন করে কাপটাকে তোলার জন্য। এই যেমন কালকের ম্যাচটাই ধরুন, কালকে ফিল্ড সল্ট আর বিরাট কোহলি একটা নমিনাল স্টার্ট দিয়েছিল, আউটফিল্ড স্লো ছিল, কিন্তু তাতে তাদের রানের তোলার গতিতে ভাটা পড়েনি। দেবদূত বিরাট কোহলি 18 বলে 28 আউট হয়ে যাওয়ার পরে ফিল্ড সল্টে একটা লড়াকু 45 রান ইনিংস খেলার পরে দেবদূত পাডিক্কাল 29 বলে 50 করে আউট হয়ে যাওয়ার পর সবাই যখন রানটাকে ভেবেছিল 210 215-র মধ্যে থাকবে, এবং যদিও রানটা থাকলে হয়তো সিএসকে কালকে জিতেও যেত, কিন্তু তখনই টিম ডেভিড আর নতুন অবতার রূপে অবতীর্ণ হওয়া রজত পাটিদার, যবে থেকে এই রজত পাটিদার ক্যাপ্টেন হয়ে টিমে এসছে আরসিবি টিমে, তবে থেকে যেন তার খেলার ধরনটা বহুগুণ পাল্টে গেছে। স্ট্রাইক রেট আর এখন 200তেও থাকছে না, তার 250-তে চলে যাচ্ছে। আর টিম ডেভিড তো তার পাওয়ার হিটিং এবিলিটির কথা আমরা সবাই জানতাম, নিজেকে সেভাবে মেলে ধরতে পারছে না। কালকে তো পুরো একাই হারকিউলিস হয়ে উঠলো এবং 25 বলে 70 রানের অনবদ্য ইনিংস খেলে রানটাকে চলে গেল 250। যতই পাটা উইকেট থাকুক যাই থাকুক, যে কোনো পিচে 250 চেস করাটা খুবই অসম্ভব ব্যাপার, তারপর যদি স্টার্টিং ঠিকঠাক না হয়। তাও ঋতুরাজ গায়কোয়াড় আর সঞ্জু স্যামসন শুরু করেছিল, কিন্তু ঋতুরাজ গায়কোয়াড় ভুবনেশ্বর কুমারের বোলিংয়ে ক্যাচ দিয়ে আউট হয়ে যাওয়ার পর সরফরাজ খান তার যথাসাধ্য চেষ্টা করলো, কিন্তু সঞ্জু স্যামসন এবারও ব্যর্থ। প্রত্যেকটা টুর্নামেন্টে শুরুর দিকে ব্যর্থ হতা সঞ্জু স্যামসন যেমন অভ্যাস, তেমনি আবার পরের দিকে কামব্যাক করাটাও তার একটা অন্যতম অভ্যাস হয়ে গেছে। শুধু কামব্যাক নয়, সেটা রাজকীয় কামব্যাক দেখা যাক, এবং আইপিএলের বাকি সিজনে তারই কামব্যাকের অপেক্ষায় আমরা ক্রীড়াপ্রেমীরা থাকবো। এবং সরফরাজ খানও 50 করে আউট হওয়ার পর 6 ওভারে 77 উঠে যাওয়ার পর 25 বলে উনি 50 করে আউট হয়ে গেছেন। তারপর কার্তিক ত্যাগীও সুবিধা করতে পারলো না, তাকে 14 কোটি টাকার সিএসসি স্কাউটিং করা সত্ত্বেও। তবে খুব তাড়াতাড়ি আশা করি সে নিজেকে মেলে ধরবে, হয়তো এই সিজনে হলো, পরের সিজনে হয়তো ঠিকই করে নেবে। যাই হোক, তো এরপর প্রশান্ত বীর, জেমি ওভারটন, শিবম দুবে লড়াই করলো, যথাসাধ্য লড়াই, খুবই ভালো লড়াই, এবং শেষমেশ 205-7 রানে তারা অল আউট হয়ে গেল। তো এর থেকে একটাই জিনিস প্রমাণিত হলো যে সময় কখনো কারোর জন্য থেমে থাকে না, এবং সময়ের যে পরিবর্তনশীল। আজকে আরসিবিকে দেখে অপ্রতিরোধ মনে হতো, যদি আজকে মনে হতো যে টিম ডেভিড যদি আজকে যদি নাও বা যদি ইনিংসটা খেলতো, তাহলে রোমেরো শেফার্ড ছিল। মনে আছে গত বছর এমন একটা টুর্নামেন্টে রোমেরো শেফার্ড 1 ওভারে 30 রান তুলে আইপিএলে সে খেলার মোড়টাকে পাল্টে দিয়েছিল। যাই হোক দর্শক বন্ধুরা, আমরা খুব অপেক্ষায় আছি আবার আমরা আরসিবির আরেকটা সুপার পাওয়ার পারফরম্যান্সের জন্য এবং সিএসকে কামব্যাকের জন্য। তো আমার ব্লগ কেমন লাগলো আপনারা জানাবেন। এবং আজকে কলকাতা বনাম পাঞ্জাবের ম্যাচ ইডেন গার্ডেন্সে, দেখা যাক সেই ম্যাচ আজকে গিয়ে কতটা তুল্যমূল্য ম্যাচ হয়। পাঞ্জাব অনবদ্য ফর্মে আছে এবং গতবারে রানার আপ টিম, সেও খেলছে গতবার ফাইনালিস্টের মতনই। আর কলকাতা পরপর 2 হেরে ব্যাকফুটে আছে, নিজের ঘরের মাঠে কামব্যাক করার জন্য অবশ্যই মরিয়া হয়ে থাকবে। তো এইটুকুন বলতে পারি যে আজকে আমরা একটা অপ্রতিরোধ একটা ম্যাচ দেখতে পাবো, যেখানে আমরা রানের আশা করি ফুলঝুরি দেখতে পাবো, যেটা আমরা সবাই দেখতে ভালোবাসি। আজকের মতন ব্লগ এখানেই এইটুকুনি শেষ করলাম। পরবর্তী ব্লগের অপেক্ষায় থাকবেন, ভালো থাকবেন, টেক কেয়ার, টাটা।